নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ প্রশ্নোত্তর পর্ব 10। এই প্রশ্নোত্তর পর্ব 10-এ আমি বেছে নিয়েছি দুটি কবিতার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ভাঙার গান এবং খেয়া কবিতা। ভাঙার গান কবিতা এবং খেয়া কবিতা, এই দুটো কবিতাই তোমাদের আলোচনা করে দিয়েছি আগে। তথাপি তোমাদের কাছ থেকে গুটিগত প্রশ্ন এসেছে, খুব গুরুত্বপূর্ণ দু একটি প্রশ্ন। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নোত্তর পর্ব 10। তাহলে এসো, প্রথম প্রশ্ন ভাঙার গান কবিতা থেকে। প্রশ্নটি হলো, ভাঙার গান কবিতাটি কবি নজরুল ইসলামের সক্রিয় বিপ্লবের পথে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা। আবার বলছি, ভাঙার গান কবিতাটি কবি নজরুল ইসলামের সক্রিয় বিপ্লবের পথে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা। এই উক্তিটির তাৎপর্য আলোচনা করো। আচ্ছা, এই সঙ্গে তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি, এই প্রশ্নটির মতোই আরেকটি প্রশ্ন আছে যার উত্তরটা একই, তাই সেই প্রশ্নটিও এর সঙ্গে আমি জুড়ে দিই। অর্থাৎ আগের প্রশ্নটির সঙ্গে এই প্রশ্নটি অথবা দিয়ে যদি থাকে, উত্তরটি একই হবে। প্রশ্নটি কি? কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। উদ্ধৃতাংশের মাধ্যমে কবি মনের কোন ইচ্ছার প্রকাশ ঘটেছে? উদ্ধৃতাংশের মাধ্যমে কবি মনের কোন ইচ্ছার প্রকাশ ঘটেছে? তাহলে এসো, উত্তরটি আমি আলোচনা করি। ভাঙার গান কবিতাটি কবি নজরুল ইসলামের ভাঙার গান বলে যে কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তোমরা জানো, কাব্যগ্রন্থটি 1924 সালে প্রকাশিত হয়েছিল। সমগ্র কবিতার মধ্যেই ইংরেজ শাসনের বিরুদ্ধে কবি মনের যে বিপ্লব, কবি মনের ইংরেজ শাসনকে উচ্ছেদ করবার যে বাসনা, লৌহ কারাগারকে ভেঙে ফেলার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। লৌহ কারাগার এর আক্ষরিক অর্থটা কি? যে লোহার তৈরি কারাগার, অর্থাৎ জেলখানা। লৌহ কপাট অর্থাৎ লোহার তৈরি দরজা। সেই লৌহ কপাট আক্ষরিক অর্থ অর্থাৎ ইংরেজ শাসন, ইংরেজ শাসনের যে আগল, ইংরেজ শাসনের যে শৃঙ্খল, যাকে আমাদের উত্তরণ ঘটাতেই হবে, যাকে ধ্বংস করতেই হবে, সেই শাসনকে, সেই আগলকে ভেঙে ফেলতেই হবে, সেই কথাই কিন্তু ভাঙার গান কবিতার মধ্যে কবির কণ্ঠে বারবার ধ্বনিত হচ্ছে। কবি বলতে চাইছেন, এই লৌহ কপাটি হচ্ছে ইংরেজের রক্তচক্ষুর আড়ালে থাকা এক অমানুষিক শক্তি, যে শক্তি আমাদেরকে শোষণ করছে। তাহলে একে ভেঙে ফেলতেই হবে। কবি নজরুল অত্যাচারী ইংরেজের দমন পীড়নে কখনোই ভীত হননি। উল্টো তিনি সেই দমন পীড়ন থেকে বেরিয়ে আসার জন্য, মুক্তির পথ খোঁজার জন্য চেষ্টা করেছেন। আর তার সেই আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা প্রতিফলিত হয়েছে ভাঙার গান কবিতার ছত্রে ছত্রে। স্বাধীনতা থেকে আমরা বঞ্চিত বহুদিন যাবৎ। পরাধীনতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আর বেরিয়ে আসার জন্য বিপ্লবের গান গাইতে হবে। বিপ্লবের পথে, রক্ত পিচ্ছিল পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যা আমাদের যুব সম্প্রদায় করছেন তৎকালীন যুগে। কবি সে কথাই বলছেন। পরাধীনতা থেকে মুক্তি পেতে হলে ওই লৌহ কারাগারকে ভেঙে ফেলতেই হবে। তাই তিনি সোচ্চারে ঘোষণা করছেন, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা। কবি বলছেন, ওই শিকল পরিয়ে আমাদেরকে আটকে রাখা যাবে না।
ওই শিকলকে আমরাই ভেঙে তছনছ করে দেব। শিকল পরেই ইংরেজের লৌহ শৃঙ্খলকে বিকল করব আমরা। তাই তিনি তরুণ সমাজকে প্রলয়রূপী নটরাজের রূপে, ভোলানাথের রূপে দেখতে চেয়েছেন। এই কবিতায় যেটা তিনি বারবার বলেছেন। কবি তরুণ দেশ সেবকদের গাজনের বাজনার মতো সংঘর্ষময় পরিস্থিতি তৈরি করতে বলেছেন, যেন সর্বনাশা আঘাত হেনে শোষকের শোষণের প্রতীক লৌহ কারাগারকে, ঔদ্ধত্যের, ইংরেজ শাসকের ঔদ্ধত্যের প্রতীক লৌহ কারাগারকে উপড়ে ফেলার কথা তিনি বারবার ঘোষণা করেছেন। বলছেন, কণ্ঠে হৈদরি হাক আর কাঁধে নে দুন্দুবি ঢাক। এই গগনভেদী ধ্বনি এবং যুদ্ধের বাজনা একে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে। অর্থাৎ যুদ্ধের সূচনা হয়ে গেছে, যুদ্ধ চলছে বিংশ শতকের গোড়ার দিকে, সেখানে থেমে থাকলে হবে না। সময়ের কথা ভেবে সময় নষ্ট করলে হবে না। সেই সময় কি কাটাবি কাল বসে কি? এই সময়ও কাল বসে কাটানো যাবে না, সময় বসে কাটানো যাবে না। ভীত সন্ত্রস্ত করে তুলতে হবে ইংরেজ শাসকগণকে। আর তার জন্য আমাদের যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, উল্কার গতিতে তাদেরকে ছুটতে হবে। কবি বলছেন, কবির মতে ব্রিটিশের অত্যাচার আর অহংবোধের প্রতীক হলো ওই বন্দিশালাগুলো। তাই সেখানে যদি আঘাত করা যায়, সংগ্রামশীল আন্দোলনের মাধ্যমে ধ্বংস করা যায় সরকারের শাসন যন্ত্রকে, তবেই আমরা আবার স্বাধীনতা ফিরে পাব। কবি জানেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? বলো দাসত্ব শৃঙ্খল কে পরিবে পায় হে, কে পরিবে পায়? তো স্বাধীনতাহীনতায় আমরা বাঁচতে চাই না। দাসত্ব শৃঙ্খল আর কতদিনই বা আমরা পায়ে পড়ে রাখবো? তো কাজেই স্বাধীনতা আমাদের ছিনিয়ে আনতেই হবে। তাই কবি বিদ্রোহী কবিতায় বলছেন, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। সেই উদ্দামতায়, সেই শক্তিকে বুকের ভেতরে নিয়ে তিনি যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে বলেছেন। লাথিমার ভাঙরে তালা, তাদেরকে ভেঙে ফেলতে বলছেন, তাদের কারাগারের তালাকে ভেঙে ফেলতে বলছেন। যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা। বন্দিশালাকে, তার শিকলকে উপড়ে ফেলতে হবে, আগুন জ্বালিয়ে দিতে হবে, অর্থাৎ বিদ্রোহের ধ্বজা উড়িয়ে দিতে বলেছেন। এবং সেই কাজে আরও সমগ্র ভারতবাসীকেও এগিয়ে আসতে বলেছেন। ভোলানাথের প্রলয় নাচনের মতো নটরাজের উদ্দাম গতিতে তাদেরকে এগিয়ে আসতে হবে। গাজনের বাজনা বাজাতে হবে। গাজনের বাজনা অর্থাৎ গাজনের সময় আপামর জনসাধারণ একসঙ্গে মিলিত হয় উৎসবের অনুষ্ঠানে, ঠিক সেই রকমভাবে সমগ্র ভারতবাসী, পরাধীন ভারতবাসীকে একসঙ্গে আসতে হবে। আর সেই কাজে সর্বত্যাগী ভারতবাসী যুক্ত হয়ে সেই কাজকে সাফল্য লাভ করবে, সফলতার দিকে এগিয়ে যেতে হবে। এই আশা, এই আকাঙ্ক্ষা নজরুল ইসলাম ভাঙার গান কবিতার মধ্যে উচ্চারিত হয়েছে। নজরুলের আশার কথা কবিতার প্রতিটি ছত্রে ছত্রে তার সেই আশা আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে ভাঙার গান কবিতায়। তাই তো আমরা বলতে পারি ভাঙার গান কবিতাটি কবি নজরুলের সক্রিয় বিপ্লবের পথে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা। আর অন্যভাবে এই আলোচনাটাকেই আমরা বলতে পারি কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। এই যে কথাটি, সেই কথাটিও এই আলোচনার মধ্য থেকেই আমরা পেয়ে যাই। তাহলে প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা পেলে। কি প্রশ্ন? প্রশ্নটা ছিল ভাঙার গান কবিতাটিতে, ভাঙার গান কবিতাটি কবি নজরুলের সক্রিয় বিপ্লবের পথে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা আলোচনা করো। অথবা কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট,
উদ্ধৃতাংশের মাধ্যমে কবি মনের কোন ইচ্ছার প্রকাশ ঘটেছে আলোচনা করা। তাহলে উভয় আলোচনায় আমি করলাম। এবার চলো আমরা অন্য আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্নটি খেয়া কবিতার, খুব সহজ প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খেয়া কবিতার নামকরণ সম্পর্কে আলোচনা করো। খেয়া কবিতার নামকরণ সম্পর্কে, অর্থাৎ খেয়া কবিতার নামকরণ সার্থক কিনা সে বিষয়ে আলোচনা করো। ঠিক একই সঙ্গে এই প্রশ্নটাই এরই উত্তর আবার অন্য আরেকটি প্রশ্ন হতে পারে। প্রশ্নটি কি? এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, উক্তিটির তাৎপর্য আলোচনা কর। তাহলে উক্তিটি তো খেয়া কবিতা থেকেই নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতা তোমাদের পাঠ্যাংশে রয়েছে। 1896 খ্রিস্টাব্দে চৈতালি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। খেয়া অর্থাৎ তরী, যার মাধ্যমে মানুষ এক পার থেকে, নদীর এক পার থেকে অন্য পারে যায়। এই নামটির মধ্য দিয়ে নামটি কিন্তু এই কবিতায় ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। আমি একটু আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কাব্য সাহিত্য বা সাহিত্যের যে কোনো অঙ্গেরই আলোচনা করবার সময় তার প্রথমে একটা নামকরণ থাকে। এই নামকরণের মধ্য থেকে সাহিত্যের মূল বিষয়টা, অর্থাৎ কি ঘটনাকে কেন্দ্র করে আলোচনাটা হচ্ছে বা সাহিত্যে কোন আলোচনার দিকে আমরা যাচ্ছি, তা কিন্তু নামকরণের মধ্য থেকেই বোঝা যায়। তাই নামকরণকে বলা যায় যে ঘটনায় প্রবেশের, সাহিত্যে অঙ্গনে প্রবেশের একটা কেন্দ্রবিন্দু বা প্রবেশ পথ হচ্ছে নামকরণ। এই নামকরণ কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে। কখনো ঘটনা কেন্দ্রিক নামকরণ, কখনো চরিত্র প্রধান নামকরণ, কখনো বা নামকরণ কোনো ব্যঞ্জনাকে তুলে ধরে, গভীর অর্থবহ ব্যঞ্জনাময় হয়ে ওঠে সেই নামকরণ। খেয়া কবিতা, আমি প্রথমে বললাম যে এই খেয়া একটা বহিরঙ্গ আছে কবিতাটির, একটা অন্তরঙ্গ আছে। বহিরঙ্গটা কি? দুপাশে দুটি গ্রাম, মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি নদী, আর সেই নদীতে দিন রাত বয়ে চলেছে খেয়া নৌকা। সেই খেয়া নৌকা কি করে? এক পারের মানুষকে আর এক পারে পৌঁছে দেয়। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এক পারের মানুষ ঘর থেকে বেরিয়ে তাদের নিজেদের কাজের তাগিদে খেয়া নৌকায় চড়ে অন্য পারে যায়। আবার কোনো মানুষ অন্য পারে গিয়েছিল কর্মের তাগিদে, তারা ওই খেয়া নৌকাতে করেই আবার তাদের গৃহে ফিরে আসছে। তাহলে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। আর এই খেয়া নৌকা দিন রাত, অর্থাৎ সভ্যতা যেমন বয়ে চলেছে, এগিয়ে চলেছে সামনের দিকে, নদী যেমন এগিয়ে চলেছে সামনের দিকে, মোহনার দিকে, ঠিক তেমনই খেয়া নৌকাও অনবরত বয়ে চলছে, আর অনবরত তাতে যাত্রী পারাপার হচ্ছে। এটা আর আমরা কি দেখতে পাই? পৃথিবীতে নানা দ্বন্দ্ব, নানা সংঘর্ষ, রক্তপাত, হিংসা, এগুলো ঘটেই চলেছে আবহমান কাল ধরে, কিন্তু খেয়া নৌকা তার নিজের মতো করেই বয়ে চলেছে। এটা একটা বহিরঙ্গের আলোচনা, কিন্তু এর ভেতরেও কি আলোচনা আছে? এর ভিতরে কবি মন অন্য কথাও বলতে চাইছেন। সেখানেই খেয়া নামকরণটি ব্যঞ্জনাময় হয়ে ওঠে। কবি এই কবিতার মধ্যে দেখিয়েছেন যুগে যুগে পৃথিবীতে মানব সভ্যতার নানা পরিবর্তন ঘটেছে। লোভ, হিংসার আগুনে পুড়েছে মানুষের মন, তবু প্রাণের দীপ্তিতে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে ওই আম জনতা। আমরা সাধারণ জনতার কথা বলি। ওরা কাজ করে ঘাটে ঘাটে, নদীর ঘাটে ঘাটে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, ওরাই কাজ করে। ওরাই সভ্যতার চালিকা শক্তি। জীবনের সেই অন্তহীন প্রবাহ, সে কথাই যেন খেয়া নৌকার মাধ্যমে, খেয়ার প্রতীকে কবি তুলে ধরতে চেয়েছেন।
সেই অন্তহীন যাত্রাপথেই এগিয়ে চলেছে যেন খেয়া নৌকা। সভ্যতা চলছে, আমি প্রথমেই বলেছিলাম সভ্যতা ক্রমশই এগিয়ে যাচ্ছে, মানব সভ্যতা ক্রমেই এগিয়ে চলেছে সেই অন্তহীন যাত্রায় যেন আমাদের খেয়ার চলাচলের মাধ্যমে ব্যঞ্জিত হয়েছে। অর্থাৎ নানা পরিবর্তন ঘটছে, তার মধ্যেও মানব সভ্যতা চির প্রবাহমান। কবি উপলব্ধি করেছেন নদী তীরস্থ দুই গ্রামের যোগসূত্র রক্ষা করছে খেয়া, যেন বিনি সুতিমালা অর্থাৎ বিনা সুতোয় মালা রচনা করছে ওই খেয়া নৌকা, এক পারের সঙ্গে আরেক পারের। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। এই উপমার মাধ্যমে দুই গ্রামের জনগণের আবহমান কাল ধরে যে আত্মিক যোগাযোগ, আত্মিক সম্পর্ক, সেটাকে তুলে ধরছেন কবি। ক্ষমতালোভের আকাঙ্ক্ষায় পৃথিবীতে অনবরত ঘটে চলেছে দুর্বলের ওপর সবলের অত্যাচার, আর তাতে সৃষ্টি হচ্ছে নবনব ইতিহাস। রাজশক্তির উত্থান পতন এভাবেই চলছে। কবি এটাকে কি বলছেন? পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। এই দ্বন্দ্ব সর্বনাশের মধ্য দিয়েই আবার নতুন ইতিহাস রচিত হচ্ছে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। ওরা কাজ করে কবিতায় রবীন্দ্রনাথ বলছেন। অর্থাৎ এগুলো একদিন থেমে যাবে, কিন্তু সাধারণ মানুষ চলবে, সভ্যতা এগিয়ে চলবে। তাই বলছেন দর্পের অহংকার একসময়, বা অহংকারের দর্প ক্ষণস্থায়ী, ওই বুদবুদের মতো। বুদবুদ ওপর দিকে ওঠে, ফেটে আবার বিলীন হয়ে যায়। অহংকার সেই ক্ষণস্থায়ী, কিন্তু চির প্রবাহমান সভ্যতা কাদের দ্বারা? সাধারণ মানুষের দ্বারা। মানুষ এই ক্ষমতালোভীদের মনে রাখে না। কাদের মনে রাখে? সাধারণ জনগণ। তাই ক্ষমতালোভীরা কোথায়? শিশুপাঠ্য কাহিনীতে ঢাকে মুখ, তারা মুখ লুকিয়ে রাখে। রবীন্দ্রনাথ বলছেন সেখানে। আমাদের আলোচ্য কবিতায় খেয়া কবিতার মধ্য দিয়েও সেই চির প্রবহমানতা আমরা দেখতে পাই। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। একটা বাহ্যিক অর্থ আমি বলেছিলাম যে কাজের তাগিদে ঘর থেকে বাইরে, আবার বাহির থেকে ঘরে প্রবেশ করছে খেয়ায়। আবার এই ঘর কথাটি বাহির এবং ভিতর ব্যঞ্জনাময় হয়ে উঠেছে, কারণ অন্তহীন কাল প্রবাহে কবি বলছেন, আমরা হিন্দুরা, হিন্দু মতে আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী, বলছেন মৃত্যুর পরপার সেটা হচ্ছে আসল ঘর, আর ইহজগৎ সেখানে কিছু কালের জন্য থাকি। ওই অনন্ত কাল ধরে মৃত্যুর পরপারে আমরা আসল ঘরে থাকি। সেই ঘর থেকে আমরা এই সভ্যতায় আসি, সভ্যতা যেন খেয়া। আবার এখানে কিছু কাল কাটিয়ে ওই সভ্যতার হাত ধরেই আমরা মৃত্যুর পরে পরপারে পৌঁছে যাই, আসল ঘরে চলে যাই। তাহলে ঘর এখানে ওই বাহির হতে ভিতর এবং ভিতর হতে বাহির, অর্থাৎ আমাদের অনন্ত কাল প্রবাহে মৃত্যুর পরপার সেটা হচ্ছে আমাদের আসল ঘর। সেখানে আমরা থাকি অনন্ত কাল ধরে, জন্মের মাধ্যমে ওখান থেকে আমরা ইহজগতে আসি, কিছু কাল এখানে কাটাই, এপারে কাটাই, তারপরে আবার ওপারে চলে যাই। এখানে ঘর কথাটা, এপার ওপার কথাটা কিন্তু ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। তাহলে নদীর মধ্যে নদী বহমান, সভ্যতা বহমান, খেয়াতরি বহমান। তাহলে সেই খেয়াতরি নৌকো যেমন মানুষকে, খেয়া যেমন মানুষকে, দুই গ্রামের মানুষকে এক পার থেকে অন্য পারে নিয়ে যাচ্ছে, বাহ্যিক অর্থে, অভ্যন্তরীণ অর্থে মানব সভ্যতা বহমান, খেয়ার মতোই বহমান। এবং সেই সভ্যতায় সাধারণ মানুষ, তারাই সভ্যতার চালিকা শক্তি, তারাই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাজছত্র ভেঙে পড়ছে, হিংসা, দ্বন্দ্ব, মারামারি, শক্তির উত্থান পতন, নতুন নতুন ইতিহাস সৃষ্টি হওয়া, তারই মধ্য দিয়ে সভ্যতা খেয়া নৌকার মতোই বহমান হয়ে রয়েছে।
এইভাবে কিন্তু খেয়া কবিতায় খেয়া নামকরণটি গভীর তাৎপর্যপূর্ণ এবং ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। তাহলে খেয়া একটা প্রতীক, সভ্যতাই যেন খেয়া নৌকার প্রতীকে এগিয়ে চলেছে। তাহলে নামকরণটি প্রতীকধর্মী বা ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। আর সেই সঙ্গে সঙ্গে এই খেয়া চিরকাল চলে নদীর স্রোতে। তাহলে নদীর স্রোত যেমন উৎস থেকে যাচ্ছে কোথায়, সে তার মিলন স্থল সাগরের দিকে যাচ্ছে, চিরপ্রবাহী। আবার সেই সাগরের জল বাষ্পীভূত হয়ে আবার উৎসে মেঘরূপে উৎসে গিয়ে জমা হয়, যেটা জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থের মধ্যে ভাগীরথীর উৎস সন্ধানে বলে যে একটি প্রবন্ধ আছে, তার মধ্যে তোমরা যদি কখনো পড়ো সেটা জানতে পারবে। চিরকাল এই স্রোত চলছে, মানুষের আসা যাওয়া জীবন স্রোত অনন্তকাল ধরে চলছে। সভ্যতার বুকে মানুষের আসা যাওয়া অনন্তকাল এই জীবন স্রোত চলছে, নৌকার মতোই এই জীবন স্রোত বহমান। তাই বলছেন চিরকাল এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে। তাহলে আজকে প্রশ্নোত্তর পর্ব 10, প্রশ্নোত্তর পর্ব 10 তার আলোচনা ছিল ভাঙার গান কবিতা থেকে 2টি প্রশ্ন। ভাঙার গান কবিতাটি কবি নজরুলের সক্রিয় বিপ্লবের পথে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা, উক্তিটির সার্থকতা, অথবা কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট উদ্ধৃতাংশের মাধ্যমে কবি মনের কোন ইচ্ছা প্রকাশিত হয়েছে, এই প্রশ্নটিও আলোচনা করেছি। আবার খেয়া কবিতা থেকে খেয়া কবিতার নামকরণ এবং সেই প্রসঙ্গ ধরে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই প্রশ্ন দুটো আলোচনা করলাম। তাহলে আজকে প্রশ্নোত্তর পর্ব 10 এখানেই শেষ হলো।